প্রিভিয়াস ৭-৮ দিন খুবই টেনশনে ছিলাম। মানে রেজাল্ট আসছিল না। অনেক জায়গায় রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছিল, বাট আমারটা আসছিল না। সো খুবই একটা কনসার্ন সিচুয়েশনের মধ্যে ছিল। বাট ডোমেইনে যেমন কম্পিউটেশনাল বায়োলজি বা বায়োমেডিক্যাল হেলথ, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট, সো এই টপিকগুলোতে ফান্ড অনেক কমে গেছে। তুমি যদি তাদের জন্য কোনো সাজেশন দিতে চাও যে ফল 26 যারা আবেদন করবে তাদের জন্য কি কি টিপস থাকবে? এরকম একটা অবস্থায় দেখানো যাতে কমপ্লিটেড ওয়ার্ক মনে হয়। ওকে, এই তিনটা জিনিস এনশিওর করাটাই এখন মেইন কাজ হওয়া। যারা একদম ফ্রেশ অ্যাপ্লাই করতেছে তাদের জন্য ভালো মানে গুড ওয়ে কি হতে পারে? সো ইমেল করার ক্ষেত্রে ভালো টাইম হচ্ছে লাইক ল্যাবে আমাদের যারা সিনিয়ররা আছেন তাদের থ্রুতেই কানেক্ট করা। ওকে, সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাপ্রোচেস। বাট আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে তারপর যদি উনি মনে করেন যে আচ্ছা এই স্টুডেন্টটাকে ইন্টারভিউ নেওয়া উচিত, তখন উনি হচ্ছে ওই প্রিভিয়াসলি যদি মেইল করে থাকে স্টুডেন্ট সেটা রিপ্লাই দেন, টপ কত পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে র্যাঙ্ক করবে উনি। সো ওই জিনিসগুলো হচ্ছে ম্যাটার করে। সো যে ওই আইডিয়াটা যদি আমার নিজের মাথায় ক্লিয়ার থাকে, আসলে এসওপি রেডি করাটা খুবই ইজি একটা জিনিস। ওকে। দেখ আমার এসওপি হচ্ছে আমি মেবি জাস্ট ৩-৪ ঘন্টার মধ্যে লিখে ফেলেছি। সো ওই ক্ষেত্রে প্রফেসর অনেক সময় ইমপ্রেসড হয় না জিনিসটা দেখে। সো এসওপিটা অ্যাকচুয়ালি সো তুমি যদি একটু আরেকটু ভেঙে আমরা এটাতে আসি, একটু গ্রুপ করে যে ফার্স্ট প্যারাগ্রাফে কি থাকা উচিত, সেকেন্ডটাতে কি থাকা জাস্ট উচিত, ফার্স্ট পরে কি প্যারাগ্রাফ থাকবে? থাকবে হচ্ছে। সো অনেক প্রফেসরই হচ্ছে এরকম কাজের জন্য ওয়েট করেন। ফল 26 এর যেহেতু আর খুব বেশি টাইম বাকি নেই, আর ৫-৬ মাসের মতো আছে। সো এখনকার টাইমটাতে মেইন ফোকাস থাকতে হবে যে অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালগুলোকে ভালোভাবে প্রিপেয়ার করা। স্পেশালি হচ্ছে এসওপিটা যত আগে পারি লিখে ফেলে তারপর এটাকে বারবার রিভাইজ করতে থাকা। আসসালামু আলাইকুম সবাইকে। শর্ট স্টোরিজের আজকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের এপিসোডের গেস্ট, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, এবছরে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট পিএইচডি অ্যাপ্লিক্যান্ট তকিতা হামিদ। সো ওয়েলকাম তকি আজকের থ্যাংক ইউ। এপিসোডে। ফার্স্ট অফ অল, কংগ্রেচুলেশনস অন গেটিং অন দ্য ওয়ার্ল্ড টপ ইউনিভার্সিটি প্রিন্সটন। থ্যাংক ইউ। যেটাই পড়েছেন ওয়ার্ল্ডের টপ টপ সব মানুষজন, যেমন আমেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি, অ্যামাজনের সিইও জেফ বেজোস থেকে শুরু করে বড় বড় সব সায়েন্টিস্ট। সো প্রথমেই শুনতে যাচ্ছি যে তোমার প্রিন্সটনে অ্যাকসেপ্টেন্স পাওয়ার পরের অনুভূতি কেমন ছিল? এবারের এডমিশন সাইকেলটা অফকোর্স হচ্ছে একটু টাফ ছিল সবার জন্য, ডিফারেন্ট সিনারিওর কারণে বেশ টাফ ছিল। বাট আনএক্সপেক্টেড ছিল যে মানে প্রিন্সটনের মতো জায়গা থেকে হচ্ছে এরকম টাফ সিচুয়েশনের মধ্যে অ্যাকসেপ্টেন্স চলে আসবে। সো আলহামদুলিল্লাহ যে অ্যাকসেপ্টেন্স এসেছে। অ্যান্ড জাস্ট অ্যাকসেপ্টেন্স আসার যেই দিনটা ছিল মানে একদম ভোরের দিকে এসেছিল আমার অ্যাকসেপ্টেন্স। ভোর বলতে হচ্ছে প্রায় ৫টা-৬টার দিকে। সো খুবই ভালো একটা অনুভূতি ছিল সেটা। মানে লাস্ট কয়েকদিন ধরে মানে রেজাল্ট যেদিন গেছে তার প্রিভিয়াস ৭-৮ দিন খুবই টেনশনে ছিলাম। মানে রেজাল্ট আসছিল না। অনেক জায়গায় রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছিল, বাট আমারটা আসছিল না। সো খুবই একটা কনসার্ন সিচুয়েশনের মধ্যে ছিল। বাট যখন এসেছে আলহামদুলিল্লাহ একদম ভোরবেলা। সো খুবই ভালো একটা অনুভূতি। অ্যান্ড আমি আমি খুবই গ্রেটফুল যে ওরকম একটা জায়গা থেকে অফার পেয়েছি আমি। ওকে, প্রিন্সটনের আগের দুইটা ইনস্টিটিউট, একটা হচ্ছে গিয়ে নটরডেম কলেজ আর একটা হচ্ছে বুয়েট। সো এই দুটো ইনস্টিটিউটে তোমার সময় কেমন কেটেছে? নটরডেম কলেজ অবভিয়াসলি হচ্ছে অনেক বেশি একটা ডিসিপ্লিনড একটা ইনস্টিটিউট। সো ওখানের যে দুই দুই বছর তো না, অ্যাকচুয়ালি ১.৫ বছর যে টাইমটা ছিল তখন আসলে খুবই মানে জাস্ট অনলি পড়াশোনার মধ্যেই থাকতে হয়েছে। স্পেশালি হচ্ছে গ্রুপ ওয়ানে থাকার কারণে সেখানে আরও বেশি পড়াশোনার এনভায়রনমেন্ট আরও বেশি ইন্টেন্স ছিল। সবাই জাস্ট টিফিন টাইমও দেখা যেত যে পড়াশোনা করা, হোমওয়ার্ক করা এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। সো ওই ১.৫ বছর হচ্ছে একদম মানে খুবই কনফাইন্ড একটা টাইম ছিল যে জাস্ট প্রতিদিন পড়াশোনা, রেগুলার কুইজ সিটি এগুলোর মধ্যে ছিল। বাট হ্যাঁ, ওইখানে একটা খুব ভালো জিনিস যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই যে রেগুলার কুইজ সিটি হওয়ার কারণে তখন আমাদের খুব ডিসিপ্লিনড একটা ওয়েতে পড়াশোনা হতো। মানে দেখা যেত যে একদম লাস্ট পর্যন্ত কি আর কোনো পড়া বাকি নেই, সবকিছু শেষ হয়ে গেছে, মানে জাস্ট কলেজের সাথে ফ্লোতে আগালেই কাজটা হয়ে যেত। বাট কম্পেয়ার টু দ্যাট বুয়েটে আসলে জিনিসটা একটু বেশ ফ্রিডমের, যেখানে আসলে চাইলে পড়াশোনা করতে পারে, বাট যদি না চায় তারপরে হচ্ছে ডিফারেন্ট সিনারিওতে যাওয়ার স্কোপ থাকে। সো আমার আমার যেটা আইডিয়া ছিল যে মানে একাডেমিক পড়াটা যতটুকু পড়ার আছে সেটা শেষ করে তারপর বাকি টাইমটার মধ্যে হচ্ছে আমার ফিউচার একাডেমিক ক্যারিয়ারে লাগতে পারে এই ধরনের কাজগুলোর দিকে একটু বেশি ফোকাস করা। সো ওই টাইমটাতে হচ্ছে একটু রিসার্চ আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তখন ওই দিকে একটু ফোকাস ছিল আমার। নটরডেমে তো মানে ২০০০-এর মতো স্টুডেন্ট, মোটামুটি এর মধ্যে ফোর্থ পজিশন অ্যাচিভ করা। সো ওই ওই অনুভূতিটা কেমন? সো হ্যাঁ, ওইটা একটু বেশ ইন্টারেস্টিং জিনিসই ছিল। স্পেশালি প্রথম দুইটা টার্মে হচ্ছে আমি 12-এর দিকে ছিলাম, বাট লাস্ট টার্মটাতে অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছিল। সো তখন বেশ সামনের দিকে চলে আসা। সো ওইটা অ্যাকচুয়ালি খুব মানে
ভালো অনুভূতি ছিল, মানে এটা আসলে এক্সপেক্টেডই ছিল না যে হয়তো এমন হবে বা এরকম রেজাল্ট আসবে, বাট ওইটা খুবই ভালো ইন্টারেস্টিং ফিলিং ছিল। ওকে, এরপর যদি আসি বুয়েটের টাইমে, সো বুয়েটের টাইমে একাডেমিক্স এর পাশাপাশি আর একটু কি কি করা হতো বা কি করা হয়েছে? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে হচ্ছে কালচারাল প্রোগ্রামে সবসময় অ্যাটেন্ড করা হতো, আমার খুব পছন্দের জিনিস ছিল। আর এটার বাইরে হচ্ছে মেইনলি একাডেমিক রিসার্চটা একটু ফোকাস করা হয়েছিল মোটামুটি সেকেন্ড ইয়ার থেকেই ভালোভাবে রিসার্চের দিকে ইন্টারেস্ট ছিল। সো মোটামুটি টার্ম ব্রেক বা হচ্ছে মিড ব্রেক যখন হতো তখন ট্রাই করতাম যে কিছু নতুন জিনিস শেখার বা টিচারদের সাথে একটু কোলাবোরেট করার। স্পেশালি আমাদের এখানে কোলাবোরেটিভ এনভায়রনমেন্টটা খুবই ভালো, টিচাররা অনেক বেশি হেল্প করতেন। সো ট্রাই করতাম তাদের সাথে যতটুকু পসিবল হয় কানেক্ট করে তাদের কিছু প্রজেক্টে হেল্প করার জন্য। সো এই এক্সপিরিয়েন্সগুলো বেশ কাজে এসেছে পরে। ওকে, ভেরি ইন্টারেস্টিং যে সাধারণত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বেসিক বেসিক সব সব কোর্সেসের মধ্যে চলে যায়, কিন্তু তুমি সেকেন্ড ইয়ারের মধ্য থেকে হচ্ছে রিসার্চের কাজ শুরু করছো। সো এই একদম ইনিশিয়াল যদি গল্পটা শুনতে চাই যে একদম প্রথমে কেমনে শুরু করছো, টিচারকে অ্যাপ্রোচ করছো নাকি অন্য কোনো ওয়েতে? সো আইডিয়াটা ছিল যে আমাদের মানে নিজে থেকে তো আসলে খুব একটা তখন জানতাম না। সো আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি ছিলেন, উনি এসে হচ্ছে আমাদেরকে বলছিলেন যে একটা প্রজেক্টে কাজ করার ইয়ে আছে, সো কেউ যদি করতে চাও তখন ইন্টারেস্টেড হলে জানাতে পারো। সো ওইখান থেকে হচ্ছে শুরু কোভিডের টাইমটাতে। তো তখন কিছু কাজকর্ম করা হয়েছিল ওনার সাথে। সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার অ্যাকচুয়ালি, ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে 1-2 এর দিকে। বাট ওটা শেষ হওয়ার পর তারপর দেখলাম যে কাজগুলো ভালো লাগছে অ্যান্ড টিচাররা যথেষ্ট কোঅপারেটিভ। তো তখন একটা রিসার্চ প্রজেক্ট যখন মোটামুটি শেষ দিকে আসলো কোভিডের পর, আবার যখন নতুনভাবে ক্লাস শুরু হলো তখন থেকেই ট্রাই করছিলাম যে আমার বর্তমান যিনি সুপারভাইজার ডক্টর বাইজিৎ স্যার, ওনাকে আমি অনেক আগে থেকেই হচ্ছে খুবই পছন্দ করতাম। বিশেষ করে বুয়েটে ভর্তির আগে থেকে ওনার বিভিন্ন টকে শুনেছিলাম ওনার কথা। সো আমার খুব ইচ্ছা ছিল ওনার সাথে কাজ করার, স্পেশালি ওনার যে কাজের ডোমেন কম্পিটিশনাল বায়োলজি, সেটা আমার খুবই পছন্দ ছিল। সো ওই জন্যই তখন থেকে ট্রাই করতাম স্যারের সাথে কিছু না কিছু প্রজেক্টে কানেক্ট করার জন্য। অ্যান্ড স্যারও আলহামদুলিল্লাহ খুবই কোঅপারেটিভ ছিলেন। সো দেখা গেছে সেকেন্ড ইয়ার যখন আমি স্যার কাছে ফার্স্ট অ্যাপ্রোচ করি তখন থেকেই স্যার হচ্ছে আমাকে কিছু ছোট ছোট কাজ বা কোনো প্রজেক্টের একটা পার্ট পেপার পড়া এগুলো নিয়ে সবসময় আমাকে আপডেটেড রাখতেন। সো ওই জিনিসটি আমাকে থার্ড ইয়ার বা পরের দিকে গিয়ে আরো বেশি ভালোভাবে কাজে ইন্টারেস্ট গ্রো করার ক্ষেত্রে হেল্প করেছে। তার মানে বুঝতেছি যে একদম ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 1-2 থেকেই, 1-2 থেকে। যেটা কিন্তু আমার কাছে মনে হয় যে মানে খুবই খুবই ইউনিক। আমি এতদিন থেকে মানে যাদের সাথেই কথা বলেছি বা শুনেছি সবাই একটা কমন টাইম হচ্ছে কাইন্ড অফ থার্ড ইয়ারের লাস্টে অথবা ফোর্থ ইয়ারের শুরুতে শুধু 1 বছর বা 1.5 বছর কাজ করা। বাট আমরা তোকের ক্ষেত্রে যেটা দেখতেছি যে ও আরো 6 সেমিস্টার বাকি থাকতেই কাজ শুরু করেছে। তো যেটা মানে মানে যেটা খুবই খুবই খুব বেশি এক্সেপশনাল আমার কাছে মনে হয়েছে এতদিন থেকে সবার সাথে কথা বল। সো এরপরে যদি বলতে চাই, বুয়েটে তো একাডেমিক্সে অনেক বেশ ভালো করা হয়েছে যেহেতু 3.98 সিজিপিএ। সো এই এই প্রেশার সবকিছু হ্যান্ডেল করার সাথে রিসার্চের কাজ সেকেন্ড ইয়ার থেকে কন্টিনিউ করা জিনিসটা কতটা হার্ড ছিল? একটু টাফ ছিল, এটা ট্রু। কারণ হচ্ছে দেখা যেত যে প্রথম 4-5 উইকের যে টাইমটা টার্মের তখন প্রেশার মোটামুটি কমই থাকে। সো ওই ক্ষেত্রে ওই টাইমটাতে কিছু কাজকর্ম করা যেত, কিন্তু 6th or 7th উইকের পর থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যে টাইমটা, ওই সময়টাতে আসলে কাজ করাটা একটু টাফ হতো। মিড ব্রেক হচ্ছে প্রায় 2 সপ্তাহের মতো টাইম থাকে, আর টার্ম ব্রেকে প্রায় 1 মাসের মতো টাইম থাকে, সাথে পিএলএও ভালো টাইম পাওয়া যায়। So আমার আইডিয়া ছিল যে প্রত্যেকটা ব্রেকের শুরুর ফার্স্ট হাফটাতে যতটুকু পরিমাণ কাজ করা যায় সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সো ওইটাই মেইন টার্গেট ছিল। আর একাডেমিকের সাথে ব্যালেন্স করাটা একটু, হ্যাঁ ট্রু, যে টাফ ছিল। স্পেশালি হচ্ছে থার্ড ইয়ারের দিকে জিনিসটা একটু বেশি টাফ হয়ে গেছিলো। সো তখন আসলে একটু কাজকর্ম কম করেও একাডেমিকটা কন্টিনিউ করতে হয়েছে। সো এই ব্যালেন্সটা তো খুবই টাফ ছিল ডেফিনেটলি। সো এরপর যদি আমরা আসি পিএইচডির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সো একাডেমিক শেষ হওয়ার পরে আন্ডারগ্রেড শেষ হয়েছে 2023-এর দিকে, 23শে এপ্রিল নাকি? হ্যাঁ, 24শে এপ্রিল। 24শে এপ্রিল। সো 24শে এপ্রিল, ওকে। সো 1 বছরের মতো টাইম এখন থেকে। সো এই 1 বছরের মধ্যে আর কি কি রিসার্চে কাজ করা হয়েছে এবং তোমার ডোমেইন কি কি ছিল রিসার্চে? আচ্ছা, আমার আমার পার্টিকুলার যে ডোমেইন সেটা হচ্ছে কম্পিটিশনাল বায়োলজিতে। সো স্পেশালি হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং বায়োইনফরমেটিক্সের একটা কম্বিনেশন সেটা। সো আমার মোটামুটি কাজকর্ম যেগুলো সেগুলো হচ্ছে ফোর্থ ইয়ার পর্যন্তই করা হয়েছিল। বাট আফটার ফোর্থ ইয়ার থেকে শুরু করে পিএইচডির অ্যাপ্লিকেশনের টাইমটা পর্যন্ত তখন আসলে অ্যাপ্লিকেশনই মোস্টলি ফোকাস করতে হয়েছে, প্রফেসরদের সাথে কথা বলা, অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালস রেডি করা, এসব।
ওই টাইমটাতে আসলে খুব বেশি অ্যাক্টিভলি রিসার্চ করা হয়েছে এমন না, মানে জাস্ট প্রিভিয়াস যে ম্যানুস্ক্রিপ্টগুলো ছিল সেগুলোকে ফাইনালাইজ করে পাবলিশ করা ট্রাই করে এতটুকু পর্যন্তই ফোকাস ছিল। আর মেইনলি হচ্ছে ওই টাইমটাতে অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল রেডি করাটাই টাইম দিতে হয়েছে বেশি। আমি যদি তাও এই সময়ের কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই সময়ের মধ্যে 9টা, মানে এখন পর্যন্ত যে তোমার 9টা এক্সেপ্টেড জার্নাল, আমরা জানি একটা জার্নাল করতে কতদিন সময় লাগে, একটা বড় টাইম পিরিয়ড দরকার একটা পুরো জার্নাল একদম এক্সেপ্টেড পর্যন্ত যেতে। সো এই মাত্র মানে শেষ করার এখন যেহেতু 1 বছর হয়েছে মাত্র, এর মধ্যে 9টা এক্সেপ্টেড জার্নাল, 9টা কনফারেন্স, আবার 7টা প্রি প্রিন্ট, জিনিসটা মোটামুটি অবিশ্বাস্য। মানে আমাদের এইচএসসি 18 ব্যাচের কারোর জন্য আমার কাছে মনে হয়। সো এই জিনিসটা মানে কিভাবে সম্ভব হয়েছে আসলে? আই থিঙ্ক যে একটু আগে যদি শুরু করা যায় কাজগুলো, মানে লাইক সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের শুরু থেকে যদি কাজ শুরু করা যায়, তখন কাজটা অনেক দিন ধরে কন্টিনিউ করা যায়। লাইক আমার থিসিসের যেই কাজটা, যদি এটা এক্সাম্পলই বলি, থিসিসের কাজটা আমি শুরু করেছিলাম ফোর্থ ইয়ারের শুরুতে, বাট এটা পাবলিশ হয়েছে জাস্ট গত সপ্তাহে। হ্যাঁ, হ্যাঁ। প্রায় মোটামুটি 2 বছর এটা টাইম লাগে। সেই জন্য যদি আগের থেকেই কাজ শুরু করা যায় অ্যান্ড প্যারালালি কয়েকটা কাজ একসাথে করা যায়, এটা পসিবল অ্যাকচুয়ালি, কারণ মানে একই ডোমেইনের মধ্যে 2-3টা কাজ প্যারালালি করা পসিবল। সো একটু আগে থেকে শুরু করে প্যারালালি কাজ করতে থাকলে মোটামুটি ইনশাল্লাহ হয়ে যায়। এটা আসলে এখন অ্যাকচুয়ালি অনেকেই করছে আমাদের ডিপার্টমেন্টে বা বুয়েটে। ওভারঅল রিসার্চ সিনারি খুবই ভালো। সো এই ক্ষেত্রে হচ্ছে যদি একটু আগে থেকে শুরু করা যায় মোটামুটি সেটা সবার পক্ষেই পসিবল এখন আমি বিশ্বাস করি। ওকে। তো এখন যদি আমি তোমার আরেকটা ব্যাপারে বলতে চাই, রিসার্চ যেহেতু আগে থেকে করা হয়েছে, সো এর মাঝে বুয়েটে থাকাকালীন সময়ে ওয়ার্ল্ড টপ সিএমইউর কথা বলতে চাই অথবা এমআইটির কথা যদি বলি, তো তুমি এখানে থেকে কিভাবে ওইখানে মানে ডিরেক্ট ওইখানকার প্রফেসরদের সাথে কাজ করতা, এটার ওয়ে কি ছিল, এবং অন্য কারো পক্ষে পসিবল কিনা? লাইক যদি বুয়েটের কথা বাদও দিই, বাকি কোনো ভার্সিটি থেকে কেউ কি অন্য কোনো মানে ইউএস এর অন্য কোনো ভার্সিটির কোনো প্রফেসরের সাথে আন্ডার গ্রাডে থাকতেই কাজ করতে পারে কিনা, যদি পারে ওয়ে কি হবে? ওকে, সো এটার ইয়েটা ছিল যে আমার যে রিমোট ইন্টার্নশিপ বা কোলাবোরেশনগুলো সেগুলো হচ্ছে ওইসব ল্যাবে আমাদের যারা সিনিয়ররা আছেন তাদের থ্রুতেই কানেক্ট করা। ওকে। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য অ্যাপ্রোচেস। বাট আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে ডিরেক্টলি প্রফেসরকে মেইল করা, যে আমি আপনার সাথে জাস্ট কোলাবোরেটিভ কাজ করতে চাই আনপেইডভাবে ইন্টার্ন হিসেবে। সো ওই ধরনের কাজ যদি করতে চাই সেরকম কোনো স্কোপ আছে কিনা। সো অনেক প্রফেসরই হচ্ছে এরকম কাজের জন্য ওয়েট করেন, যেহেতু এটা আনপেইড ওয়ার্ক অ্যান্ড সেটা তো হচ্ছে কোনো এক্সট্রা প্রফেসরকে কোনো কাজ করতে হচ্ছে না, জাস্ট তোমাকে একটা কাজ দিয়ে দিলেই হয়। সো ওই ক্ষেত্রে অনেক প্রফেসর জিনিসটাতে ইন্টারেস্টেড হন। সো আই থিঙ্ক একটু সাহস করে যদি অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই বলতে জাস্ট প্রফেসরকে ক্যাজুয়ালি মেইল করা যে আমি এই কাজ করেছি, এতটুকু আমার এক্সপার্টিজ আছে, সো আমি আপনার সাথে এই প্রজেক্টটাতে কাজ করতে চাই, এরকম কোনো ওপেন প্রজেক্ট আছে নাকি। সো এটা বললে অনেক প্রফেসরই হয়তো রিপ্লাই করবেন। সেটা ইনস্টিটিউট দেখাবো এরকম কিছু না, জাস্ট নিজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখালেই প্রফেসর অনেক সময় কনভিন্সড হয়ে যায় ওই ধরনের রিমোট ইন্টার্নশিপের ব্যাপারে। ওকে। আর একটু যদি ডিটেলস শুনতে চাই যে এমআইটির কোলাবোরেশনটা কিভাবে করা হয়েছে আর সিএমইউটা কিভাবে করা হয়েছে? আচ্ছা, সো এমআইটির যে কোলাবোরেশনটা সেটা হচ্ছে আমার আমরা সবাই জানি আমাদের শাশ্বত সৌম্য ভাইয়া, উনি হচ্ছে এমআইটিতে ছিলেন। খুবই রিসেন্টলি একটা খুবই আনএক্সপেক্টেড ইনসিডেন্ট হয়েছে, এটা আমরা জানি সবাই। বাট উনি যখন স্টুডেন্ট ছিলেন ওই সময়টাতে হচ্ছে ওনার সাথে আমি আগের থেকে ওনার সাথে পরিচয় ছিল। সো ওনার যে ওয়ার্কিং ডোমেইন কম্পিটিশনাল নিউরো সায়েন্স নিয়ে, সো আমার ইন্টারেস্ট ছিল ওই সাইডেও। সো ভাইয়াকে অ্যাপ্রোচ করেছি যে আপনার কোনো প্রজেক্ট এরকম কিছু আছে নাকি, প্রফেসরের আন্ডারে করছেন এরকম কোনো কাজ। এটা কোন সময়ের? এটা হচ্ছে মোটামুটি আমার C2 এর দিকে, Okay. C2 এর লাস্টের দিকে। সো তখন থেকেই একটা কোলাবোরেটিভ কাজে আমরা শুরু করেছিলাম। এখানে আমি কাজ করছিলাম, আমাদের সিনিয়র আরেকজন ভাইয়া ছিলেন 16 ব্যাচের, সৌম্য ভাইয়া ছিলেন। সৌম্য ভাইয়ের যে প্রফেসর নীর, আর হচ্ছে জর্জিয়া টেকের একজন প্রফেসর ছিলেন। সো আমরা তখন থেকে একটা কোলাবোরেটিভ কাজ করতে থাকি। যদিও প্রজেক্টটা একদম শেষ পর্যন্ত কমপ্লিট করা পসিবল হয়নি আর, সেটা আমরা বুঝতেই পারছি। বাট অনেকদিন পর্যন্ত ওখানে কাজ করেছিলাম অ্যান্ড ওই প্রফেসরের সাথেও 1-to-1 মিটিং হয়েছিল বেশ কয়েকবারই। সো উনি প্রফেসর নীর অনেক অনেক বেশি ফ্রেন্ডলি একজন মানুষ। আমাদের এখনও বেশ কয়েকজন জুনিয়র স্টুডেন্ট ওনার সাথে কাজ করছেন ওই ল্যাবের থ্রুতেই। সো ওইটা হচ্ছে এমআইটির যে কোলাবোরেশনটা সেটার ইয়ে ছিল। আর সিএমইউতে যে কোলাবোরেশনটা সেটাতে হচ্ছে সিএমইউতে আমাদের দুরান ভাইয়া আছেন সিনিয়র 13 ব্যাচের। তো ওনার যে প্রফেসর মিনশু, ওনার ওই শু ল্যাবে হচ্ছে অনেক ইন্টার্ন কাজ করে, ইন্টারন্যাশনাল অনেক ইন্টার্নই আছে এখানে। সেখানে বুয়েট থেকে শুরু করে বাংলাদেশের আরও কয়েকটি ইনস্টিটিউটের স্টুডেন্টরাও আছে। সো ওইখানে হচ্ছে প্রায় 1 বছরের মতো কাজ করা হয়েছিল অ্যান্ড ওই ল্যাবটা থেকে একটা পাবলিকেশনও হয়েছিল আমার। কি জর্জিয়া টেকেরটা? না, এটা হচ্ছে সিএমইউর প্রফেসর, CMU টা, সিএমইউর যিনি প্রফেসর। সো ওই ল্যাবই হচ্ছে আমার আবার সিএমইউতে যখন অ্যাকসেপ্টেন্স এসেছিল, এই প্রফেসর শুয়েল ল্যাবই আমার অ্যাকসেপ্টেন্স হয়েছিল।
সো হয়তো Okay. গেলে ওইখানেই জয়েন করতাম, আর অথবা অন্য কোনো ল্যাবও পসিবল ছিল, বাট প্রফেসর শু হচ্ছে আমাকে রিকমেন্ড করেছিলেন। ওকে, সো আমরা এটা বুঝতে পারছি যে আগে থেকে যদি কোনো প্রফেসরের সাথে কাজ করা যায় তাহলে একটা অপরচুনিটি থাকে যে পিএইচডি তে তার ল্যাবে কাজ করার হ্যাঁ, কিছুটা কিছুটা হলো একটা অপরচুনিটি। অপরচুনিটি থাকে। সো মেবি এখন যদি আমরা এই সিচুয়েশনে আসি যে এখন মানে ফান্ডিং কাট বা এই বর্তমান পরিস্থিতিতে এটা খুবই বড় একটা ইস্যু, যে এবছরই আমি স্ট্যাটিস্টিক্স দেখে যেটা বুঝেছি যে আগের বারের তুলনায় এবছরের একসেপ্টেন্স মেবি 1/3 এর মতো, ঠিক আছে? সো যদি এটাই বাস্তবতা হয় তাহলে মানে এখন যারা অ্যাপ্লাই করবে ফল 26-এ বা তারপরে তাদের জন্য তোমার সাজেশন কি থাকবে এই ব্যাপারটাতে, ফান্ডিং কাটের ব্যাপার? সো হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ট্রু যে এবার এই ফলে অ্যাপ্লিকেশনের অ্যাকসেপ্টেন্স রেট অনেক কম ছিল। সো একটা আমার চোখের সামনে দেখা যে এক্সাম্পল, সেটা হচ্ছে যে সিএমইউতে নর্মালি হচ্ছে প্রায় ইয়ারলি 80 জনের মতো হচ্ছে, আমাদের ডিপার্টমেন্ট যেটা সিপিসিবি, সেখানে হচ্ছে প্রায় 80-85 জনের মতো ইনটেক নেওয়া হয় সবসময়। বাট এই বছর সেটা সম্ভবত অ্যারাউন্ড 25 থেকে 30-এর মধ্যে ছিল। অ্যান্ড প্রিন্সটনও সেম, মানে প্রায় 1/3 ইনটেক নেওয়া হয়েছে। অ্যান্ড স্পেশালি অনেকগুলো ডোমিনে, যেমন কম্পিউটেশনাল বায়োলজি বা বায়োমেডিকেল হেলথ, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট। সো এই টপিকগুলোতে ফান্ড অনেক কমে গেছে। সো দেখা গেছে যে জন হপকিন্স ইউনিভার্সিটিতে এবার ইনটেক প্রায় বন্ধই হয়ে গেছিল। তারপর সিএমইউর সাথে আরেকটা কোলাবোরেটিভ ইউনিভার্সিটি আছে, পিটসবার্গ ইউনিভার্সিটি, ওদের পিএইচডি প্রোগ্রাম এবার বন্ধ ছিল। সো একটু টাফ ছিল এবার। সো সম্ভবত সামনের ফল যেটা 26, সেখানেও এরকম টাফ সিচুয়েশনই যাবে। হয়তো 27-এর দিকে গিয়ে কিছুটা সেটেল হতে পারে, বাট আমার যিনি প্রফেসর বা অন্যান্যদের সাথে কথা বলে যা বুঝেছি 26ও ফান্ডিং ইস্যুটা আছে। সো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে একটু বুঝে শুনে ওয়াইড রেঞ্জ অফ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। মানে যদি টার্গেট থাকেই যে ইউএসএতে পিএইচডি করতে যেতে চাচ্ছে বা যে কোনো জায়গাতেই পিএইচডি করতে যেতে যাচ্ছে, সো সেক্ষেত্রে টপ মিডল একটু কিছুটা লোয়ার র্যাঙ্ক, মানে সেফ ইউনিভার্সিটি, সো এইভাবে হচ্ছে খুঁজে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড অনেক বেশি কানেকশন তৈরি করার ট্রাই করতে হবে, বেশি বেশি প্রফেসরদের সাথে মেইল করা, কথা বলা, অনেক বেশি অ্যাপ্লাই করা। সো একটু অ্যামাউন্টটা বাড়াতে হবে অ্যাকসেপ্টেন্স রেট বাড়ানোর জন্য। ওকে, সো আমরা যেহেতু প্রফেসরকে ইমেল করার ব্যাপারে আসছি, সো যারা এই টাইপের কাজ করার সুযোগ পাচ্ছে না অথবা পায় না এতদিনে, সো তাদের যারা একদম ফ্রেশ অ্যাপ্লাই করতেছে তাদের জন্য ভালো মানে গুড ওয়ে কি হতে পারে, মানে কবে থেকে কি শুরু করতে পারে? যদি একটু টাইম আমরা আমরা ফল 26-এর টাইমলাইনটা চিন্তা করি, যে তারা কবে ইমেলিং শুরু করতে পারে, কবে আবেদন শুরু করতে পারে, কোনটা কবে করতে পারে? সো ইমেল করার ক্ষেত্রে ভালো টাইম হচ্ছে লাইক এখনই একটা ভালো টাইম, আগস্ট সেপ্টেম্বর থেকেই অবশ্যই শুরু করে দেওয়া উচিত। অ্যান্ড এখনকার দিকে মেলগুলো হয়তো মানে প্রফেসরকে অ্যাপ্রোচ করা এইভাবে যেতে পারে যে আমি আপনার সাথে কাজ করতে ইন্টারেস্টেড, সো আমি ফলো অ্যাপ্লাই করব। সো ইন দ্য মিন টাইম কোনো প্রজেক্টে কোলাবোরেটিভ কাজ করার স্কোপ যদি থাকে আমি ইন্টারেস্টেড হব, অথবা হচ্ছে ডিরেক্টলি আমি ফল 26-এ ডিরেক্টলি অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড। সো টাইমলাইনটা হচ্ছে যে অফকোর্স আগস্ট সেপ্টেম্বরই সবচেয়ে বেটার টাইম, আগস্ট সেপ্টেম্বর থেকে মেল শুরু করে দেওয়া। অ্যান্ড অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল সাবমিট করার টাইম তো ডিসেম্বর পর্যন্ত থাকে, সো তখন করলেই হবে। বাট হ্যাঁ, একটু আর্লি ইমেল করতে থাকলে সেটা অফকোর্স বেনিফিশিয়াল, আগস্ট সেপ্টেম্বর থেকে শুরু করাটাই বেটার। সো এখানে তো আবার মানে দুটো ব্যাপার, একটা হচ্ছে সেন্ট্রালি অ্যাপ্লাই করা, একটা হচ্ছে প্রফেসরের থ্রুতে করা। সো কোনটার ক্ষেত্রে কোন ওয়ে অ্যাপ্রোচে আগানো উচিত? বেশিরভাগ ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি হচ্ছে এখনকার সময় মানে টপ ইউনিভার্সিটিগুলোতে সেন্ট্রাল অ্যাপ্লিকেশনই প্রেফার করা হয়। ওকে, সো প্রফেসরকে মেইল করলেও দেখা যায় যে প্রফেসর আসলে যখন রিপ্লাই দেন সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন ওনার কাছে যাওয়ার পর, তারপর যদি উনি মনে করেন যে আচ্ছা এই স্টুডেন্টটাকে ইন্টারভিউ নেওয়া উচিত, তখন উনি হচ্ছে ওই প্রিভিয়াসলি যদি মেইল করে থাকে স্টুডেন্ট সেটা রিপ্লাই দেন, তো প্রফেসর নিজেই হচ্ছে স্টুডেন্টকে অ্যাপ্রোচ করে থাকেন ওই ক্ষেত্রে। সো এবার অ্যাকচুয়ালি বা সামনের দিকেও হয়তো জিনিসটা অনেকটা এরকমই হয়ে যাবে যে প্রফেসররা এত টাইম নিয়ে স্টুডেন্টদের রিপ্লাই না করে ওরা হচ্ছে ওয়েট করে যে জাস্ট অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালগুলো অফিসিয়ালি সাবমিটেড, তারপর ওইখান থেকে শর্ট লিস্টেড যারা হয় তাদেরকে হচ্ছে প্রফেসর নিজে অ্যাপ্রোচ করবে। সো এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি প্রফেসর ওয়েবসাইটে দেখলেই বোঝা যায় যে প্রফেসর কি সেন্ট্রালি নিতে চাচ্ছেন নাকি উনি পার্সোনালি হচ্ছে কাউকে রিকমেন্ড করবেন। সো বেস্ট ওয়ে হচ্ছে প্রফেসরের ওয়েবসাইটে যাওয়া, এখানে গিয়ে যদি প্রফেসর বলে থাকেন যে ইন্টারেস্টেড স্টুডেন্টস প্লিজ ইমেইল মি, ওই ক্ষেত্রে হচ্ছে প্রফেসরকে ডিরেক্টলি নক করা। আর যদি বলে থাকেন যে আই টেক স্টুডেন্টস থ্রু সেন্ট্রাল এডমিশন, সো ওই ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রাল এডমিশন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তারপর প্রফেসরকে একটা মেইল করে জানানো যে আমি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করেছি, আমার আইডি নাম্বার এটা, সো আমি ইন্টারেস্টেড আপনার সাথে কাজ করার ব্যাপারে, এভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে। আমরা যদি তোমার ব্যাপারে আসি, যে এছাড়াও মানে পুরো অ্যাপ্লিকেশন প্যাকেজে তো অনেক কিছুই থাকে। তো আমরা রিসার্চের ব্যাপারে কথা বলেছি,
তারপরে আমরা ইমেইলিং এর ব্যাপারে কথা বলেছি, ফান্ডিং এর ব্যাপারে কথা বলেছি। এখন যদি আসি যে জিআরই আর আইএলটিএস অথবা টোফেল, তো তোমার ক্ষেত্রে তুমি কোনটা কোনটা দিয়েছো এবং মানে ওসবের স্কোর কেমন ছিল? টোফেল আর আইএলটিএস এর মধ্যে অ্যাকচুয়ালি খুব বেশি ডিস্টিংগুইশ করা হয় না কোনো জায়গাতেই। সো Okay. এই স্কোরগুলো হচ্ছে কাইন্ড অফ একটা জাস্ট কাট অফের মতো কাজ করে। যে কোনো একটা ইউনিভার্সিটি যদি বলে দেয় যে আমাদের টোফেল রিকোয়ারমেন্ট 100, সো এখানে 100 পেলেই মোর দেন এনাফ। ওইখানে আসলে ওইটাতে যদি একদম খুব বেশি হয় লাইক 120 119, সেক্ষেত্রে হয়তো কিছুটা মানে ইম্প্যাক্ট থাকতে পারে, বাট সেটা খুবই মিনিমাল লেভেলে। বাট মোস্ট অফ দ্য কেসেই জাস্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই সেটা হয়ে যায়। সো টোফেল জিআরই দুইটার ক্ষেত্রেই সেম কথা, যেটা যে কোনো একটা টোফেল আইএলটিএস দুইটার জন্যই সেম, যে কোনো একটাতে অ্যাটেন্ড করলেই হয়েছে। আর জিআরইটা হচ্ছে আমি পার্সোনালি জিআরই অ্যাটেন্ড করিনি। সো Okay. মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ এখন হচ্ছে আসলে জিআরই আর রিকমেন্ড করেই থাকেন। সো যেমন আমি প্রিন্সটনে যখন অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, ওরা জিআরই সাবমিট করারই কোনো অপশন দেয়নি। সো টোটাল যতগুলো অ্যাপ্লাই করেছিলাম তার মধ্যে মেবি একটা বা দুইটা ইউনিভার্সিটি বলছিল যে আমরা জিআরই এনকারেজ করে থাকি, বাট তারপরও Mandatory না। ম্যান্ডেটরি না। সো জিআরইটা আসলে এখন খুব একটা ইম্পর্টেন্ট না। সো এটাই হচ্ছে। আমরা যদি এখন রিভার্স একটা স্টোরিতে আসি, যে যারা একদম নতুন আবেদন করছে, যাদের রিসার্চের এক্সপিরিয়েন্স ওভাবে নাই, শুধুমাত্র আন্ডারগ্রেড পাস করেছে, তো তাদের অ্যাপ্লিকেশনের জন্য মানে তাদের জন্য রেকমেন্ডেড জিনিস কোনটা হবে তোমার? রিকমেন্ডেড জিনিস অফকোর্স হবে যে ফোর্থ ইয়ারের যে থিসিসটা, সেটা হচ্ছে মোটামুটি একটা ভালো লেভেলের কাজ করা। ওকে। মানে কিছুটা নোভেলটি থাকে, অ্যান্ড ট্রাই করা যে ব্যাপারটা মানে যে কাজটা সেটা যদি পাবলিশ নাও হয়, তারপর হচ্ছে ব্যাপারটাকে কমপ্লিট করে ম্যানুস্ক্রিপ্টটা কমপ্লিট করে আর্কাইভে প্রিপ্রিন্ট হিসেবে দিয়ে রাখা, যাতে অ্যাটলিস্ট পাবলিকলি জিনিসটা ভিজিবল হয়, প্রফেসররা যাতে দেখতে পারে যে তোমার কোনো কাজ আছে। সো এটাই হচ্ছে মেইন জিনিস। মানে জিআরই টোফেল মানে জিআরই যদি কোনো ডিপার্টমেন্ট আমি ঠিক জানি না যে অন্য ডিপার্টমেন্টের কি সিনারিও, বাট অ্যাটলিস্ট সিএসএ হচ্ছে জিআরইর আসলে খুব একটা ইম্প্যাক্ট এই মুহূর্তে নাই আর। সো কোনো ডিপার্টমেন্টে যদি এটা থাকে, সো ওই ক্ষেত্রে করা যেতে পারে, বাট তারপর আমি বলবো যে ওইটাতে টাইম ইনভেস্ট করার থেকে হচ্ছে একটা রিসার্চ প্রজেক্ট যদি কেউ 2-3 মাস টাইম নিয়ে করতে পারে, সেটা মোর বেনিফিশিয়াল হওয়ার কথা। ওকে, সো ভেরি ইম্পর্টেন্ট এটা। যে কারণ হচ্ছে আমাদের অনেকেই ভাবে যে মানে ইউজুয়ালি যদি বাইরে থেকে চিন্তা করতে যাই, সাধারণ মানুষজন বা স্টুডেন্টসরা যেটা ভাবে যে আমার আইএলটিএস দিতে হবে, জিআরই দিতে হবে, এই দুটো যদি আমি ভালো করতে পারি তাহলে হয়তো আমি চলে যেতে পারবো, মানে এমন একদম যে এভারেজ মানুষের সিনারিও এটা। বাট আমরা দেখতেছি যে ওই টাইমেই এর মধ্যে যদি কেউ জিআরই না দিয়ে কোনো রিসার্চের প্রজেক্টে ইনভলভ হতে পারে, সেটা তার জন্য বেশি বেনিফিশিয়াল বেশ হচ্ছে, তাই তো? হওয়া উচিত, হ্যাঁ। ওকে, সো খুবই ভালো সাজেশন এটা। এখন যদি এসওপির ব্যাপারে আসি, সো এসওপির ক্ষেত্রে তুমি কিভাবে মানে কি কি জিনিসপাতি মেনটেন করেছো, এন্ড বাকিদের জন্য সাজেশন কি থাকবে? সো এসওপিটা অ্যাকচুয়ালি তো খুবই পার্সোনাল একটা স্টোরি। সো এখানের অ্যাকচুয়ালি আইডিয়াটা হচ্ছে মানে আমি যদি নিজে জানি যে আমি আসলে কি করেছি এতদিন ধরে, কি করতে চাই, সো ওই আইডিয়াটা যদি আমার নিজের মাথায় ক্লিয়ার থাকে, আসলে এসওপি রেডি করাটা খুবই ইজি একটা জিনিস। ওকে। দেখ আমার এসওপি হচ্ছে আমি মেবি জাস্ট 3-4 ঘন্টার মধ্যে লিখে ফেলেছিলাম। এটা নিয়ে আসলে পরে কিছুটা মানে চেঞ্জ করেছি, রিফার্নিশ করেছি, সেটা পরের বিষয়। বাট মেইন আইডিয়াগুলো 2-3 ঘন্টার মধ্যে আমার রেডি হয়ে গেছে, কারণ আমি জানি আমি ফার্স্ট ইয়ার থেকে এখন পর্যন্ত কি কি কাজ করে এসেছি, আমি ফিউচারে কি করতে চাই, এখন কি করছি, আইডিয়াটা ক্লিয়ার আছে আমার মাথায়। সো ওই ক্ষেত্রে হয়তো ইজি হয় জিনিসটা। এসওপির মেইন আইডিয়াটা হচ্ছে যে আমার রিসার্চ ফোকাসড এসওপি হতে হবে। সেখানে যদি কেউ জাস্ট এরকম কোনো কথা লিখে যে আমি কেন ছোটবেলায় কম্পিউটার সায়েন্স পড়তে চেয়েছি, বা কেন হচ্ছে আমি রিসার্চ করতে চাই, একটা থিওরিটিক্যালি জিনিসগুলো বলতে থাকে, সো ওই ক্ষেত্রে প্রফেসর অনেক সময় ইমপ্রেসড হয় না জিনিসটা দেখে, তারা একদম প্র্যাকটিক্যাল কথা জানতে চায়। সো একদম ফার্স্ট প্যারাগ্রাফ থেকেই বলতে হবে যে আমি কোন কোন ফিল্ডে এক্সপার্ট, কোন ফিল্ডে কয়দিন কাজ করেছি, অ্যান্ড কী নিয়ে কাজ করতে চাই। সামারি ফার্স্ট প্যারাগ্রাফে দিয়ে তারপর সেকেন্ড প্যারাগ্রাফ থেকে একদম টেকনিক্যাল ডিটেলে চলে যেতে হবে। সো এসওপিটা অ্যাকচুয়ালি সো তুমি যদি একটু আরেকটু ভেঙে আমরা এটাতে আসি, একটু গ্রুপ করে, যে ফার্স্ট প্যারাগ্রাফে কি থাকা উচিত, সেকেন্ডটাতে কি থাকা উচিত? ফার্স্ট প্যারাগ্রাফ থাকবে হচ্ছে ফার্স্ট লাইনটাই থাকবে আমার রিসার্চ ইন্টারেস্ট কি, প্রথম লাইন। ওকে। সেকেন্ড লাইন থাকবে হচ্ছে আমি এই টপিকে কয়দিন পর্যন্ত কাজ করেছি এখন পর্যন্ত। ওকে। এন্ড জাস্ট থার্ড লাইনটা থাকবে আমি ফিউচারে কি নিয়ে কাজ করতে চাই। জাস্ট এই 3টা লাইন দিয়ে প্রথম প্যারাগ্রাফটা সাজাতে হবে। দেন সেকেন্ড প্যারাগ্রাফ থেকে জাস্ট সেকেন্ড, থার্ড, ফোর্থ 3টা প্যারাগ্রাফে হয়তো আমার 3টা মেইন রিসার্চ প্রজেক্টকে আমি ডিসক্রাইব করলাম। এন্ড লাস্ট প্যারাগ্রাফটা থেকে আমি হচ্ছে ফিউচারে কি নিয়ে কাজ করতে চাই সেটা একটা ডিটেলড ডিসক্রিপশন, সাথে কোন প্রফেসরের সাথে গেলে আমি কোন টাইপের কাজ করবো, এরকম একটা ডিসক্রিপশন। সো পুরোটা একটা টেকনিক্যাল একটা পেপারের মতো হবে। কন্ট্রাস্ট হচ্ছে আরেকটা জিনিস থাকে, সেটাকে বলা হয় পার্সোনাল স্টেটমেন্ট। এটা অনেক ইউনিভার্সিটি চায়। তো পার্সোনাল স্টেটমেন্টটা হচ্ছে তখন আরেকটু মোর পার্সোনাল স্টোরি, যে আমি কেন রিসার্চ ইনভলভ হলাম, কেন আমি কমিউনিটি নিয়ে কাজ করতে চাই, কেন আমি সায়েন্স নিয়ে কেন কাজ করতে চাই, এই ধরনের কথাগুলো তখন হচ্ছে পার্সোনাল স্টেটমেন্টে আসে। বাট এসওপিটা হচ্ছে মোর টেকনিক্যাল একটা পেপারের মতোই লিখতে হবে। ওকে, যেটাতে আমার পার্সোনাল রিসার্চে সবকিছু নিয়েই থাকার হ্যাঁ, দরকার। সেটাই আর বলবো। লাস্ট প্যারাগ্রাফ নিয়ে তুমি যেটা বলতেছিলে যে
প্রফেসরদের ব্যাপারে মেনশন করা। So, এটা কি প্রফেসরদের সাথে কথা বলে তারপরে মেনশন করতে হয়, নাকি আমি যদি দেখি যে আমার এই ভার্সিটির জন্য আমার ডোমেইনে এরা কাজ করে, আমি তাদের নাম মেনশন করে দিব? কোনটা কোনটা করতে হয়? জাস্ট মেনশন করলেই হবে, প্রফেসরদেরকে জিজ্ঞেস করার দরকার নেই। জাস্ট যদি দেখি যে প্রফেসর স্টুডেন্ট নিচ্ছে and Okay. উনি ওনার টপিক আমার সাথে অ্যালাইন করে, সো এই ক্ষেত্রে জাস্ট বললেই হবে যে আমি এই প্রফেসরের আন্ডারে কাজ করতে চাই, ওনার এই টপিকগুলো আমার সাথে অ্যালাইন হয়, কতটুকু বললি আমি। ওকে, সো এখন যদি তোমার পিএইচডি অ্যাপ্লিকেশনের জার্নি নিয়ে আসি, সেটা হচ্ছে যে তুমি ওভারঅল কয়টাতে অ্যাপ্লাই করেছো এবং এক্সেপ্টেন্স কয়টা থেকে এসেছে, আর বাকিগুলোর স্ট্যাটাস কি ছিল? সো এবার যেটা আগে বলছি যে খুবই টাফ সিচুয়েশন ছিল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সো আমি প্রায় 15-16টার মতো অ্যাপ্লাই করেছিলাম ইউনিভার্সিটিতে। ওকে, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আসলে দেখা গেছে যে তাদের অ্যাকচুয়ালি পিএইচডি ইনটেকই বন্ধ ছিল। তো যেমন জন হপকিন্স বন্ধ ছিল, পিটসবার্গ বন্ধ ছিল, সো ওরা অ্যাকচুয়ালি স্টুডেন্ট নেয়নি। অ্যান্ড বেশ কিছু ডিপার্টমেন্টে, যেমন হার্ভার্ডের বিএমই ডিপার্টমেন্ট যেটা, সে ওদেরও একদম খুবই লিমিটেড ফান্ড ছিল, যেহেতু হার্ভার্ডের উপর এবার খুব বেশি ফান্ডিং ইস্যু। সো দেখা গেছে বেশিরভাগ ইউনিভার্সিটির ফান্ডিং একদম বাজে অবস্থায় ছিল। সো আলটিমেটলি শেষ পর্যন্ত আমি হচ্ছে 3টে ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছিলাম: প্রিন্সটন ইউনিভার্সিটি, কার্নেগি মেলন ইউনিভার্সিটি, আর ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, এই 3টে ইউনিভার্সিটিতে। আর বার্কলিতে হচ্ছে আমার 3 রাউন্ড পর্যন্ত ইন্টারভিউ হয়েছিল, সো মোটামুটি একদম লাস্ট রাউন্ড পর্যন্তই ছিলাম। বাট বার্কলি যেহেতু এটা হেলথ ডিপার্টমেন্টই ছিল, সো ওদের ফান্ডিংয়েরও অনেক ক্রাইসিস ছিল, সো ওরা একদম মিনিমাল লেভেল স্টুডেন্টই নিয়েছে। সো ওদের হচ্ছে ওই ক্ষেত্রে লাস্ট স্টেজ পর্যন্ত আর ক্লিয়ার করা হয়নি। সিমিলার সিচুয়েশন ফর এমআইটি, ওখানেও হচ্ছে যে প্রফেসরের সাথে যে ল্যাবে আমি কাজ করতাম, সো ওনার স্টুডেন্ট নেওয়ার কথা ছিল, অ্যান্ড আই ওয়াজ হোপফুল যে ওখানে হয়তো একটা চান্স থাকবে। বাট একদম লাস্ট মোমেন্টে গিয়ে প্রফেসর বললেন যে আমি ফান্ডটা সিকিউর করতে পারিনি, সো আমি এই বছরের স্টুডেন্ট নিচ্ছি না। তো এরকম দেখা গেছে বেশিরভাগ জায়গাতেই মানে ফান্ডিংয়ের ইস্যুর কারণে অনেকগুলো অ্যাপ্লিকেশন হচ্ছে বাদ চলে গেছে। বাট ফাইনালি হচ্ছে 3টা জায়গা থেকে অ্যাকসেপ্টেন্স পেয়েছিলাম। ওকে, সো 3টে জায়গায় মোটামুটি, আহ, মোটামুটি না, 3টে জায়গা একেবারে অল দ্য টপ 3টে জায়গা। সো বাকিদের কথা আর চিন্তা করলে না করলেও হবে। এখন তুমি এমনিতে তোমার এবছরের জন্য যদি বলতে চাই ড্রিম স্কুল কোনটা কোনটা ছিল, একদম যদি একটা বলতে চাই? ড্রিম স্কুল তো হচ্ছে মানে আমার অ্যাকচুয়ালি যেহেতু কম্পিউটার সায়েন্স, সো সিএমইউ ওয়াজ ওয়ান অফ মাই ড্রিম স্কুলস। অ্যান্ড আমি হচ্ছে যেটা নর্মালি, সিকিউরড, মানে যেটা তুমি পেয়েছো অলরেডি। আর আরেকটা হচ্ছে আমি লাইক যদি র্যাঙ্কিং হিসেবে চিন্তা করে আমার আমি সবসময় ফলো করি হচ্ছে ইউএস নিউজ র্যাঙ্কিং আর টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংটা। ইউএস র্যাঙ্কিংটা অনেকটা মানে হ্যাঁ, পলিটিক্যাল মনে হয় বেশ কিছু ক্ষেত্রে। সো ওই র্যাঙ্কিংয়ে সবসময় দেখতাম হচ্ছে লাইক টপ 4 ইউনিভার্সিটির মধ্যে টাইমস হায়ার এডুকেশনে এমআইটি, হার্ভার্ড, কেমব্রিজ, প্রিন্সটন, স্ট্যানফোর্ড, সো হ্যাঁ, এই এই 5টাই 5টা। হচ্ছে ওঠানামা করতো। সো ইচ্ছা ছিল যে অ্যাটলিস্ট এই 5টার যে কোনো একটাতে যাতে হয়, এডমিশন হয়। সো আলটিমেটলি প্রিন্সটন আমার খুবই পছন্দের একটা জায়গা। অফকোর্স ছোটবেলা থেকে এই জায়গার নাম শুনে এসেছি, অ্যান্ড স্পেশালি প্রিন্সটনের যে প্রফেসর আন্ডারে আমি যাচ্ছি, প্রফেসর মোনা সিং, ওনাকে আমি অনেক আগে থেকেই ফলো করি। সো উনি আমার ওয়ান অফ দ্য লেজেন্ডারি ফিগার্স ইন কম্পিটিশনাল বায়োলজি। সো আমার প্রফেসর যিনি প্রফেসর বাইজিৎ স্যার, উনিও সবসময় বলতেন যে যখন যদি কখনো স্কোপ থাকে মোনা সিং এর সাথে কাজ করার ট্রাই করবে। সো আমার ড্রিম প্রফেসর ছিল উনি। সো আলহামদুলিল্লাহ ওনার সাথেই হয়তো যাওয়ার পর কাজ করার সুযোগ হবে। ওকে, অ্যামেজিং। সো মেবি ড্রিম স্কুলের সাথে আরেকটা টার্ম অ্যাড হয়ে যায়, ড্রিম প্রফেসর। তো কারণ শুধু ড্রিম স্কুল হয়ে ওখানে যদি প্রফেসরদের সাথে কাজ না ম্যাচিং হয় অথবা সিঙ্ক না হয় কোনো ব্যাপারে, তখন বাকি টাইমটা খুবই বাজে হওয়ার কথা। ওকে, সো একটা পয়েন্ট মিসিং, সেটা হচ্ছে যে রিকমেন্ডেশন লেটার। আমরা এটা কভার করে ফেলি। সেটা হচ্ছে যে তোমার রিকমেন্ডেশন লেটার তুমি কার কার কাছ থেকে নিয়েছো, এন্ড বাকিদের জন্য কি সাজেশন থাকবে তোমার? সো আমার রিকমেন্ডেশন লেটারের মানে অনেকগুলো ইউনিভার্সিটিতে যেহেতু অ্যাপ্লাই করতে হয়েছে, সো ডিফারেন্ট প্রফেসর থেকে নিতে হয়েছে। বাট আমার মেইন যে টপ স্কুল যেগুলো ছিল, যেগুলোতে মেইন টার্গেটেড স্কুল ছিল, ওখানে হচ্ছে আমার থিসিস সুপারভাইজার যিনি বাইজিৎ স্যার, ওনার রিকমেন্ডেশন তো অফকোর্স নিয়েছি। আর বাকি 2টা রিকমেন্ডেশনই আমার বাইরের থেকেই ছিল। সো একটা হচ্ছে যে এমআইটির যে ল্যাবে কাজ করছিলাম সেখান থেকে, আর একটা হচ্ছে সিএমইউর যে প্রফেসর সুয়েল ল্যাবে কাজ করেছি ওই ল্যাব থেকে একটা রিকমেন্ডেশন। সো 2টা রিকমেন্ডেশন ছিল বাইরের, একটা দেশের, মানে একটা আমার সুপারভাইজারের, আর বাকি আরও রিকমেন্ডেশন অন্য আরও কয়েকটা নিয়েছিলাম। সেগুলো হচ্ছে ওগুলো আমাদের প্রফেসরদের থেকে, সিএসসি সাইফুর স্যার থেকে এবং আতিফ স্যার থেকে। সো ওগুলো অনেক জায়গায় সাবমিট করেছি। সো আইডিয়াটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি বাইরের থেকে আসছে নাকি দেশের প্রফেসর দিচ্ছে, সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে প্রফেসর স্টুডেন্ট সম্পর্কে কতটুকু পার্সোনালি লিখছে সেটাই। অ্যান্ড রিকমেন্ডেশন লেটার লেখার পাশাপাশি আরেকটা জিনিসও থাকে, সেটা হচ্ছে প্রফেসর স্টুডেন্টকে র্যাঙ্কিং করতে হয়। সো ও হ্যাঁ, যে পোর্টালে সাবমিট করে সেখানে হচ্ছে প্রফেসর স্টুডেন্টকে র্যাঙ্ক করতে হয়, যে স্টুডেন্ট কি টপ কত পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে র্যাঙ্ক করবে উনি। সো ওই জিনিসগুলো হচ্ছে ম্যাটার করে। সো যে প্রফেসর রিকমেন্ডেশন দিচ্ছে তার সাথে যদি পার্সোনাল কানেকশন বা রিসার্চ এক্সপিরিয়েন্সটা অনেক দিনের হয়,
সেই ক্ষেত্রে হচ্ছে রিকমেন্ডেশন লেটারটা অনেক বেশি স্ট্রং হয়। নট নেসেসারিলি সবসময় বাইরের থেকে রিকমেন্ডেশন আসলেই যে সেটা বেটার এরকম কিছু না। তোমার ক্ষেত্রে দুইটা বাইরে থেকে ছিল আর দুইটা টপ ইউনিভার্সিটিস থেকে ছিল, তো এটা হ্যাঁ। নিশ্চয়ই খুব বড় একটা ইম্প্যাক্টফুল হ্যাঁ, ব্যাপার এটা ছিল। একটা ইম্প্যাক্টফুল ব্যাপার ছিল, বাট সেটা না হলেও মানে হয়ে যায়, এটা মানে একদম ম্যান্ডেটরি কিছু না। তো এটা ম্যাটার করতেছে হচ্ছে তাহলে যে আমার সাথে ওই টিচারের কানেকশন কতটুকু, and উনি আমাকে কত ভালোভাবে চেনে, হ্যাঁ, আমাকে কত পজিটিভ ভাবে রিকমেন্ড করতেছে। ওকে, মেবি আমাদের অ্যাপ্লিকেশনের মোটামুটি সবগুলো পয়েন্ট কভার করে ফেলেছি। তো এখন যদি আমরা আসি ফল 26 এর যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কিছু সাজেশন, তুমি যদি তাদের জন্য কোনো সাজেশন দিতে চাও যে ফল 26 এ যারা আবেদন করবে তাদের জন্য কি কি টিপস থাকবে? ফল 26 এর যেহেতু আর খুব বেশি টাইম বাকি নেই, আর 5-6 মাসের মতো আছে, সো এখনকার টাইমটাতে মেইন ফোকাস থাকতে হবে যে অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালগুলোকে ভালোভাবে প্রিপেয়ার করা। স্পেশালি হচ্ছে এসওপিটা যত আগে পারি লিখে ফেলে তারপর এটাকে বারবার রিভাইজ করতে থাকা। সেকেন্ড জিনিস হচ্ছে যে টেস্টগুলো থাকে জিআরই, টোফেল, আইএলস আর হোয়াটএভার, সেগুলো আগে আগে শেষ করে ফেলা যাতে লাস্টের দিকে সেটার জন্য কোনো প্রেশার না আসে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যে কাজই করছে, থিসিসের কাজ আর যে কাজটাই করছে সেটাকে র্যাপ আপ করে একটা ম্যানুস্ক্রিপ্ট ফর্মে নিয়ে আসা, অ্যাটলিস্ট প্রিপ্রিন্ট বা সাবমিটেড ফর্ম এরকম একটা অবস্থায় দেখানো যাতে কমপ্লিটেড ওয়ার্ক মনে হয়। ওকে, এই তিনটা জিনিস এনশিওর করাটাই এখন মেইন কাজ হওয়া উচিত। এখন এই সিচুয়েশন যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য তোমার কাছে কি মনে হয় যে কতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট হতে পারে? আই থিঙ্ক অ্যারাউন্ড 15-এর মতো অ্যাপ্লাই করাটা একটা সেফ মার্জিন হতে পারে। টপ 5, মিডল 5 অ্যান্ড সেফ 5 এরকম করে 15টাতে অ্যাপ্লাই করা। আরেকটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে তোমার ছোটবেলার স্বপ্ন কি ছিল, বড় হয়ে কি হব? এটা ঠিক শিওর না যে আসলে এরকম স্বপ্ন বলতে তেমন কিছু না, মানে কোনো প্রফেশন বা এরকম কোনো কিছু ছিল না, বাট হ্যাঁ আমার ইনোভেটিভ কাজ করতে একটু ভালো লাগতো। সো ইচ্ছা ছিল যে এমন কিছু করার, মানে অ্যাটলিস্ট সাইন্টিফিক কিছু ডিসকভারি যেটা হিউম্যানিটির কাজে আসতে পারে, মানে Okay. মানুষজন ইউজ করবে অ্যান্ড মানুষের কাজে আসবে এরকম কোনো ডিসকভারি করা। সো আই থিঙ্ক ওই আইডিয়া থেকেই রিসার্চ অ্যান্ড একাডেমিয়ার দিকে আসা। সো ওইটাই, খুব বেশি এরকম প্রফেশনাল ড্রিম ছিল এরকম মেবি না। এখন থেকে যদি সামনের ড্রিমের কথা বলে, যে ভবিষ্যতে মানে তোমার ফিউচার ড্রিম আর কি করতে চাও, এন্ড ডিউরিং পিএইচডি অর আফটার পিএইচডি? সো এখন তো মাত্র শুরুই বলা যায় পিএইচডির, সো অনেক অনেক পথ সামনে পাড়ি দিতে হচ্ছে ইনশাল্লাহ। আশা করছি হ্যাপি থাকতে পারবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস লাইফে। হ্যাঁ, ডেফিনেটলি। যাই করছি মানে হ্যাপিলি কাজটা করা। অ্যান্ড কাজের দিক থেকে যেহেতু যে ফিল্ডে কাজ করতে যাচ্ছি কম্পিটিশনাল বায়োলজি, সো যদি ভালো কাজ করা যায় এই ফিল্ডে অনেক স্কোপ আছে যে এমন কিছু কাজ করা যেটা মানুষের কাজে আসবে। স্পেশালি হচ্ছে কম্পিটিশনাল হেলথ, মেডিসিন, এই ফিল্ডগুলোতে ইম্প্যাক্ট ফেলার মতো অ্যান্ড রেভলিউশনারি কিছু যদি করতে পারি, সেটা হচ্ছে ইচ্ছা আছে, ইনশাল্লাহ দেখা যাক কতটুকু পসিবল হয়। ওকে, একটা জিনিস মেনশন করতে চাই যে প্রিন্সটনে বাংলাদেশি প্রফেসর জাহিদ হাসান আছেন, হুম। তো চেনো মেবি। হুম হুম। সো মানে প্রিন্সটনে বাংলাদেশি অনেক অনেক টপ মানুষজন আছেন যারা মানে ওয়ার্ল্ডের অনেক বড় বড় জায়গায় ইম্প্যাক্ট ফেলেছেন। সো আমরা তোকের জন্য এই শুভকামনা জানাতে চাই যে ও বাংলাদেশের জন্য এমন একটা ফিগার হয়ে উঠবে যাদেরকে ভবিষ্যতে সবাই আইডলাইজ করতে পারবে এবং ওয়ার্ল্ডের জন্য, ওয়ার্ল্ডের হিউম্যানিটির জন্য কাজ করবে। সো আমাদের মেইন ডিসকাশন মোটামুটি এ পর্যন্তই। এখন লাস্ট পয়েন্টে যদি তুমি শর্ট স্টোরিজের ইনিশিয়েটিভ বা আমাদের কাজ নিয়ে কিছু একটু বলতে চাও। হ্যাঁ শিওর, শর্ট স্টোরিজ সবসময় ফলো করা হয়। খুবই ইউনিক একটা পেজ অ্যান্ড ইউনিক এনভায়রনমেন্ট বলা যায় এটা। সো অনেক সময় হচ্ছে মানে এই শর্ট স্টোরিজের বিভিন্ন স্টোরিজ দেখে হচ্ছে ইন্সপায়ার্ড হয়েছি আন্ডারগ্রেডে থাকতেও। সো ইটস এ গুড ফিলিং দ্যাট আমি এখন এখানে এই শর্ট স্টোরিজে একটা ইন্টারভিউর জন্য অ্যাটেন্ড করেছি। সো থ্যাঙ্কস এর জন্য সবাইকে, টিমকে থ্যাঙ্কস। সো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে নেক্সট ফিউচার যে স্টেপগুলো আছে সেগুলোতে ভালোভাবে আগাতে পারি, কোনো ডিফিকাল্টিজ অ্যারাইজ না করে, অ্যান্ড মানুষের জন্য কাজ করে যেতে পারি। থ্যাংক ইউ। ওকে, তাকে উই আর অনার্ড যে আমরা তোমার ইন্টারভিউ নিতে পারছি। থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি যে তোমার এই এত অ্যামেজিং একটা জার্নি আরো অনেক অনেক বছর শর্ট স্টোরিজ বা সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার তরুণকে অনুপ্রেরণা যোগাবে। ইনশাআল্লাহ। সো সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।